প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। ডক্টর জাহিদ, 5ই আগস্টের মাস তিনেক পরে জামাত ইসলামী 300 আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, আর তখন থেকেই তাদের প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন, গণসংযোগ করছেন। কেন তাদেরকে ভোট দেওয়া উচিত, জনগণের এই প্রশ্নের জবাবও তারা দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরাও বেশ কয়েকটি আসনে জনগণের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন। ওইসব এলাকার জনগণ এখন জানেন তাদের আসনে এনসিপির প্রার্থী অমুক বা তমুক। এই ক্ষেত্রে বিএনপি অনেকটা পিছিয়ে রয়েছে। কোন আসনে কে প্রার্থী হবেন সেটি সাধারণ ভোটাররা এখনো জানতে পারছেন না, কারণ প্রতিটি আসনে 3-এর অধিক প্রার্থী রয়েছেন। এই কারণে হয়তো অনেকে বলছেন যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতে বিএনপি পিছিয়ে পড়ছে। আপনি কি ভাবেন? আমি এই মতের সাথে একমত আছি। বিএনপির মধ্যে এক ধরনের ধীর গতি আছে, এটা বলতেই হবে, কারণ এখন পর্যন্ত আমরা জানি না সিটগুলোতে শোনা যাচ্ছে যে ভেতরে ভেতরে নাকি অনেকে কনফার্ম করা হয়েছে, কিন্তু তাতে কি জনগণের সামনে এটা ফর্মালি এক্সপোজড হতে হবে। এখন একটা কথা একটু বলে রাখা ভালো, আমি ক্লিয়ারলি বলতে চাই, সংসদ নির্বাচন আসলে ব্যক্তি দেখে ভোট দেওয়ার নির্বাচন না। যদিও আমাদের এটা এরকম হয়ে গেছে, আমরা এমপির কাছে ব্রিজ চাই, আমরা এমপির কাছে কালভার্ট চাই, আমরা এমপির কাছে টিআর কাবি খাতে বরাদ্দ আসলে সেটা চাই। আমরা দীর্ঘদিন থেকে এগুলোর বিরুদ্ধে কথা বলছি। আমি একাধিক কলাম লিখেছি অনেক বছর থেকে। সেটা হচ্ছে এই যে স্থানীয় পর্যায়ের উন্নয়ন বা সেবার সাথে এমপিদের সম্পৃক্ততা, এটা বন্ধ করতে হবে। এগুলো লোকাল গভর্নমেন্ট, আপনি এই টক শুধু অনেকবার কথা বলেছেন, এটা লোকাল গভর্নমেন্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এমপিদের কাছেই মানুষের এই চাওয়াগুলো তৈরি হয়, ফলে তারা ব্যক্তিও খোঁজার চেষ্টা করেন। এটা দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন যে এই ব্যক্তি আমার আগে সমস্যায় বা বিপদে এভাবে পাশে দাঁড়িয়েছেন, এমনকি তার দায়িত্ব যেটা ফরমালি না, ধরুন তার বরাদ্দ দেয়া তার দায়িত্ব আছে, এটা উনি ফরমালি পান। এর বাইরেও ওনার কারো সন্তানের চাকরি প্রয়োজন, ঢাকায় চিকিৎসা প্রয়োজন, এমপি ফোন করে ব্যবস্থা করছেন। ফলে যেটা হয়েছে, আমরা যতই বলি না কেন, এটা আমি আসলে মনে করি, কারণ হলো একজন মানুষ যদি তার এলাকায় একজন, ধরুন কেউ একজন মনে করেন যে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়া উচিত, কিন্তু তার সিটে এনসিপি বা বিএনপির কাউকে তার পছন্দ, তিনি যদি মনে করেন ঠিক আছে আমার সিটে আমি তাকে ভোট দেই, তিনি কিন্তু একজন জামাতের প্রার্থীকে না জেতানোর কারণে জামায়াত হয়তো ক্ষমতায় যাবে না। একই রকম ঘটনা বিএনপির ক্ষেত্রেও ঘটতে পারে। সো এটা আসলে মূলত মার্কার নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু ওই যে বললাম যে যেহেতু আমাদের দীর্ঘদিনের ট্র্যাডিশন এরকম, সো সেই বিবেচনায় অবশ্যই বিএনপির মধ্যে এটা একটা ঘাটতি রয়েছে, কারণ অন্যান্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, তারা যত বেশি ব্যক্তিগতভাবে ইন্টারাকশন করতে পেরেছেন সেগুলো হয়েছে। শুধু সেটা না, 3 জন প্রার্থী যখন 4 জন প্রার্থী যখন কাজ করে, এখানে একটা খারাপ দিক আছে। বাকিরা, ধরুন আমি আর আপনি রনি, আমরা 3 জন যদি প্রার্থী হই, আমি শুধু আমাকে ক্যাম্পেইন করছি না, সবাই মাঠে আছে, আমি আপনাদের দুজনকে নিয়ে খারাপ বলছি, অবশ্যই, আবার আপনারা দুজন আমাকে নিয়ে খারাপ বলছেন। এখন আমি যদি নমিনেশন পাই, দেখুন আমার দলের লোকই আমার সম্পর্কে জনগণের কাছে খারাপ বলেছে, অন্য দলের লোক না। সো এরকম নানান, যত দেরি হবে এই জিনিসগুলোর ইম্প্যাক্ট আসলে পড়ার সম্ভাবনা তো থাকবেই। আমরা জেনেছি যে বিএনপি কিছু কিছু ব্যক্তিকে ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, এবং বলা হয়ে থাকে, আমি নামটা বলছি না, বলা হয়ে থাকে যে তারেক রহমান সাহেবের উনি ঘনিষ্ঠ জন, কথিত তথাকথিত ঘনিষ্ঠ জন না, রিয়েল ঘনিষ্ঠ জন, এবং স্থায়ী কমিটির সদস্য। উনি কাউকে কাউকে ডেকে বলে দিচ্ছেন যে আমরা অফিসিয়ালি বলছি না, বাট আপনি আপনার এলাকায় মানে কাজ চালিয়ে যান, আপনার ব্যাপারে আমাদের গ্রিন সিগন্যাল রয়ে গেল। তারা কেউ কেউ প্রশ্ন করেছে, যেটা প্রশ্নটা আপনি তুলেছেন, যে দলীয়ভাবে যদি ঘোষণা দিয়ে দিত তাদের জন্য আরেকটু সুবিধা হতো। তবে তারা তখন বলেছেন যে না, দলীয়ভাবে না দিলে একটা আওয়াজ প্রতিপক্ষ পাবেন। এবং আমি অন্তত 3টা সিটের কথা জানি যারা আসলে খুব উল্লসিত হয়ে এখন মাঠে নেমে পড়েছেন। ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হয়তো আমি জেনেছি। এখন প্রশ্নটা যেটা হলো যে এই যে আপনার সংকটটা তুললেন, এই সংকটটা তো পরেও তৈরি হতে পারে, যে একজনকে প্রার্থী দেওয়া হলো, বাকি 2 জনকে দেওয়া হলো না। কারণ এটা তো জামাতের মতো আপনার রেডিক্যাল সংগঠন না যে সরিয়ে নিতে পারবে।
তখন কিন্তু একটা সংকট তৈরি হবে, এই আশঙ্কা কিন্তু অনেকের মধ্যে রয়েছে, কি বলবেন? নিশ্চয়ই আছে। আমি যেটা মানে মূল আশঙ্কার কথা বলি, মূল আশঙ্কা হচ্ছে এর মধ্যে যদি কেউ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান। যান, মানে স্বতন্ত্র হিসেবে জিতে যাব এরকম ক্যান্ডিডেট খুব বেশি নেই, কিন্তু যেটা করতে পারেন যে তারা একটা চাঙ্ক অফ ভোটস তারা পেয়ে ভাগ যেতে করে পারেন, ফেললো। ভাগ হয়ে গেল। এবং ভাগ যদি হয়ে যায় তাহলে দেখা গেল প্রতিদ্বন্দ্বী যদি কেউ কাছাকাছি থাকে অন্য পার্টির, সেটা জিতে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ধারণা করি তারা এই সময়টা নিচ্ছেন আসলে মূলত এই মানুষগুলোকে ম্যানেজ করার জন্য, যারা নমিনেশন পাবেন না তাদেরকে কাউকে হয়তো ভবিষ্যতে কোনো না কোনো এরকম কিছু ক্ষেত্রে হয়তো তাদের করে থাকে এবং তাদেরকে এই কমিটমেন্ট গুলো দেয় এবং তাদেরকে যতদিনে তারা তাদেরকে শান্ত করতে পারবেন তারপর সম্ভবত এটা ঘোষণা করবেন। আসলে বিএনপির মতো দলের হয়তো এটাও একটা সংকট, এখনো বহুদিনের দল। আর একটা কথা খুব জরুরি, এটা একটা নতুন সংকট আছে। দেখুন, 3টা নির্বাচনে ভোট হয় নাই, ফলে বিএনপিতে একটা প্রজন্ম মোটামুটি তার পলিটিক্যাল ম্যাচুরিটির সময় এসে এমপি হতে পারে না। মানে 15 বছর, মানে আমি একটা সহজ হিসাব দেখাই, বাংলাদেশের পলিটিক্সে 55-60 খুব বেশি বয়স না। তো 8 সালে যার বয়স, 8 সালে না 6 সাল বিএনপি শেষ ছিল, যার বয়স 55-60 ছিল, যিনি এমপি ছিলেন না, তিনি ভাবছেন আমি সামনে পাবো। 17 বছর চলে গেছে, তার বয়স 60 থাকলে তিনি এখন 77। ওনার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেল এই পুরো সময়টার মধ্যে। ফলে 77 বছর বয়সে যিনি রিটায়ার করার কথা ভাবতেন হয়তো, তিনি তো এর মধ্যে হতে পারেন নাই। তো উনিও মাঠে আছেন, ফলে বিএনপির এবার অনেক ক্যান্ডিডেট জমে গেছে, এই জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হচ্ছে। আমি এই কারণেই মনে করি যে তাদের সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হয়তো তারা ঘোষণা করবেন। রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং জানেন ফ্যাসিস্টের পক্ষে জনমত তৈরির চেষ্টা হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে এসে কেউ ফ্যাসিস্টের পক্ষে কথা বলছেন। শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে নয়, তাদের একান্ত দোসর এবং ভারতের আজ্ঞাবহ জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ব্যাপারেও অনেকে কথা বলছেন। দুর্ভাগ্যজনক হলো এমন মানুষের সব কাজে নেমেছেন যারা অতীতে কখনোই ফ্যাসিস্টের পক্ষে ছিলেন না। তারা আওয়ামী দুঃশাসন ও জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেছেন। তাদের কেউ ইদানিং ফ্যাসিস্টের পক্ষে সরাসরি না বলে জাতীয় পার্টিকে নির্বাচন আনার পক্ষে বলে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাদের এখানে মূলত যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হলো পলিটিক্সে আপনার 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গা থেকে রাজনীতি করার কোনো সুযোগ নাই। কিন্তু তার মানে একটা গণতান্ত্রিক আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আসছি, ফলে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশে যেরকম ফ্যাসিজমকে একটা এক্সেপশন বা এক্সেপ্টেড আকারে বিবেচনা করা হয় না, বাংলাদেশেও বিবেচনা করার কোনো সুযোগ নাই। তার মানে তারপরে কিন্তু আপনার একটা ডিল করতে হবে প্রপারলি। সে ডিল করার ক্ষেত্রে আমরা শুরু থেকে বলছিলাম একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তা না গিয়ে এইটাকে একটা পলিটিক্যাল গুটি হিসাবে ব্যবহার করার জন্য রেখে দেওয়া, আওয়ামী লীগ শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগ এবং তার এই যে পুরা চাঙ্ক, তার সাঙ্গপাঙ্গ এবং পুরা প্রক্রিয়াটাকে এইভাবে রেখে দেওয়া, এবং পরে এই যে একজন আরেকজনকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে আখ্যায়িত করার রাজনীতি করা, কিন্তু যে যার মতো যতটা পারছে পুনর্বাসিত করে নিচ্ছে। এইটা যেটা হচ্ছে, এটা হলো এটা সমাজে একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ তৈরি করে, ক্ষতি করে। সেটা কি করে? সেটা হলো সমাজের মধ্যে একটা লিকুইড চরিত্র, যে সমাজটা, সেই সমাজটার এই যে পজিশন নেয় না। দেখবেন আপনি আওয়ামী লীগের সময় অল্প বিচ্ছিন্ন কিছু ব্যক্তি ছাড়া, মানে মুষ্টিমেয় কিছু ব্যক্তি, বেশিরভাগ লোকই আওয়ামী লীগ হয়ে গেছিল। আওয়ামী লীগের পর আর কোথাও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ইনায়া বিনায়া নিরপেক্ষ আওয়ামী লীগ হইতে হচ্ছে। সে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলতেছে, তার জন্য জাতীয় পার্টিকে টাইনে আনতে হচ্ছে, তার জন্য তার সাংবাদিক পরিচয় সামনে আনতে হচ্ছে। ফলে এই যে লিকুইডিটি, এইটা সমাজে যেটা হয়, ক্যারেক্টার তৈরি হয় না। সে বলুক, ধরেন একটা লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করাটা তো আর অন্যায় না, এটা ভুল হইতে পারে, এটা একটা ফ্যাসিস্টিক ইডিওলজি সে বিশ্বাস করে, সে যদি ফৌজদারি অপরাধে যুক্ত না হয়ে থাকে। কিন্তু কোনো লোক বলবে না যে আমি আওয়ামী লীগ সমর্থন করি। এই যে না বলাটা, এই না বলাটা যেটা হচ্ছে যে সমাজে যেটাকে আমরা সহজ বাংলায় বলি সুবিধাবাদী চরিত্র, ক্ষমতামুখী আচরণ করা, এটা লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা বেশি করে। এবং তাদের এক অংশে, আপনি যে প্রশ্ন করলেন, তাদের একাংশের মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা। প্রথম তো সরাসরি আনলো যে আপনার এই কি বলে সুশীল আওয়ামী লীগ, নাকি রিফাইন আওয়ামী লীগ। তারপর যখন দেখলো, আমরা বললাম যে না, আওয়ামী লীগ এটা ভালো শয়তান খারাপ শয়তানের মধ্যে আপনি যেটাই বাইসা নেন, আপনি শয়তানি বাইসা নিলেন। হ্যাঁ, এটা হান্না আরেন্দের বিখ্যাত আপনার ইয়াটা, আপনার হোয়েন ইউ চুজ ইভিল বিটুইন টু, ইউ চুজ ইভিল। সো সুশীল আওয়ামী লীগ বলে কিছু হয় না, রিফাইন আওয়ামী লীগ বলে কিছু হয় না। তারপরে প্ল্যান বি গেল জাতীয় পার্টি। আচ্ছা, জাতীয় পার্টি না হইলে তাহলে এইবার কি? তাহলে আবার এবার আল্ট্রা ফ্যাসিজম কাহিনী, -2 ফর্মুলাও কিন্তু এখন অ্যাক্টিভ আছে। সো বাংলাদেশের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী মডেলের মধ্যে আটকে রাখবেন, এই জায়গা থেকে বের হইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে আপনার এখানে যে একটা গণতান্ত্রিক রাজনীতির বিকাশের কথা আমরা চিন্তা করি, সেদিকে তো আমরা যেতে পারছি না।
এই জন্য আমার মনে হয় যে 5 তারিখের পরে রাজনৈতিক দল, সরকার তাদের সম্মিলিতভাবে আওয়ামী লীগের প্রশ্নটাকে একটা রাজনৈতিকভাবে ডিল করা দরকার ছিল। কারণ কি আওয়ামী লীগ কি, আওয়ামী লীগের সহযোগীদের ব্যাপারটা পরে আসতেছে, কারণ খোদ আওয়ামী লীগই তো ডিল করা হয়নি। আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি। ইন্টিমেট এনিমি কখনো ইউ ক্যান নট ডিল ইট উইথ ইলিমিনেশন। এটা কখনো আপনি ইলিমিনেট করে ডিল করতে পারবেন না। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে। এই সমাজে যদি 3 ভাই করে, 1 ভাই জামাত, 1 ভাই বিএনপি, 1 ভাই আওয়ামী লীগ, পিঠে মেয়েরা ফেলবেন আপনি? বাসায় যায় পরে 1 ভাইরে আওয়ামী লীগ করে দিকে পারবেন না আপনি? তাহলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগ যে একটা রাজনীতি হইতে পারে না। ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটা একটা অর্গানাইজেশন, তারপরে কিছু চোর বাটপার যাদেরকে আমরা অলিগার্ক বলি টিকায় রাখে। তারপরে এটা আওয়ামী লীগ তো ফ্যাসিজম ছিল না, এটা একটা মাফিয়া অর্গানাইজেশনে পরিণত হয়েছিল। ফ্যাসিজমের একটা ক্যারেক্টার থাকে, ফ্যাসিজম আমরা গালি হিসাবে ব্যবহার করি, এটা গালি হিসাবে ব্যবহার করা উচিত না। এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, একটা মতাদর্শ। তো আওয়ামী লীগ তো এটাও না, ও পালায়া যায়। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যে বলতো 5 লাখ 10 লাখ মারা যাবে, আমি আওয়ামী লীগের যারা সমর্থক এখনো আছেন, যাদের আওয়ামী লীগ করা অভ্যাস, কেন করে জানি না, অভ্যাস, এই যে আওয়ামী লীগের নেতারা 5 লাখ 10 লাখ মারা যাবে বলছিল, এই ভবিষ্যৎবাণী এক্সিকিউট করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ করছে আর মিছিলে নামাচ্ছে। কারণ ওরা তো পালায়ে গেছে। যারা লুটপাট দুর্নীতি করছে, যারা আপনাদের ব্যবহার করে বাংলাদেশটাকে সারখার করছে, তারা চলে গেছে। আপনাদেরকে এখনো নানা রকম ভুজুং বাজুং বইলা মাঠে নামাইয়া আপনাদের জীবন নাশের উপক্রম করতেছে। আপনারা তাদের কথা কান দিয়েন না। আপনারা ঠিক আছে আওয়ামী লীগ করছেন, ভালো কথা, যেহেতু এখানে একটা রিকনসিলিয়েশন হয় নাই, ফলে আগামী নির্বাচনটা যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়, এই নির্বাচনটাই রিকনসিলিয়েশনের কাজ করবে। আপনারা আপনাদের যে প্রার্থী পছন্দ বাইসান নেন, ভোট দেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সামিল হয়, হালালভাবে ব্যবসা বাণিজ্য করেন, বাংলাদেশ গঠনে সহযোগিতা করেন, প্রো বাংলাদেশি একটা অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশের নাগরিক সুলভ একটা জীবনযাপন করেন, দেশটাকে ভালোবাসেন, গড়ে তোলেন। এবং আমাদের এই যে আপনার ইন্টিমেট এনিমি যেটা বললাম, একটা 2 দিকে ট্রমাটিক একটা দেশ, আপনি যাকে পাবেন তাকে আওয়ামী লীগ আপনার ট্যাগ দিয়ে এবার তার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেন, হরে ধরে মামলা দেন। এই জিনিস যেগুলো বিএনপি জামাতের ক্ষেত্রে আপনি এতদিন করছেন, এই একই জিনিস যদি করেন, তাহলে যেটা ঘটনাটা যে ঘটবে সেটা খুবই ডেঞ্জারাস। ভিকটিম বিকাম কিলার্স। তার পয়েন্ট জমা হবে, কারণ তার তো হিউজ এস্টাবলিশমেন্ট রয়ে গেছে। ইন্ডিয়া তাকে কোনোদিনও ছাড়বে না, সবসময় চাবে। আতঙ্কের ব্যাপারটা অন্য জায়গায়, যেটা বলছিলাম যে ফ্যাসিস্টের বিপক্ষে যারা ছিলেন তারাই যখন তাদেরকে পুনর্বাসন করতে, ফ্যাসিস্টের বিপক্ষে ছিলেন, এই কথাটার মধ্যে একটা ঝামেলা আছে। ফ্যাসিস্টের বিপক্ষে থাকা, এটা হলো একটা হলো পলিটিক্যালি থাকা, আর একটা হলো কালচারালি ইডিওলজিক্যালি থাকা। এখন ধরেন আমি শাহবাগ দিয়ে জিনিসটা বুঝি। অনেকে ছিল ধরেন শাহবাগের বিরুদ্ধে করছিল ওই সময়, আজকে তারা সবচেয়ে আল্ট্রা ফ্যাসিজমের পক্ষে দাঁড়াইছে। আজকে তারা সবচেয়ে বেশি ফ্যানাটিসিজম ছড়াচ্ছে। তার মানে কি আদৌ তারা তাহলে শাহবাগ বিরোধী ছিল? নো, তারা পলিটিক্যালি শাহবাগ বিরোধী ছিল, কিন্তু কালচারালি তারা শাহবাগই ছিল। যে কারণে তারা এখন একটা আল্ট্রা ফ্যাসিজমের পক্ষে ভর করে। আমি তাদের নাম বলছি না, সেসব বুদ্ধিজীবীরা যারা প্রথমেই বলছিল যে এই সরকার 10 বছর 5 বছর 50 বছর থাকুক, এবং এটাকে বিপ্লব মনে করছিল অভ্যুত্থানটাকে। যাই হোক, এখন একইভাবে আপনি যেটা বললেন যে আপনার এই যে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল এক সময়, কিন্তু এখন তারা আওয়ামী লীগের ব্যাপারে নরম, বা আওয়ামী লীগের ব্যাপারে যখন অনেকেই ফৌজদারি অপরাধ করে নাই, কিন্তু প্রো আওয়ামী বুদ্ধিজীবী ছিল, এখন আইসা তারা টকশোতে কথা বলার, এবং তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে কালচারাল ইন্ডাস্ট্রি, এক ধরনের পলিটিক্যাল পার্টি একটা সুযোগ করে দিচ্ছে। ধরেন এটা কেন করে দিচ্ছে, এটা একটা একটু সময় নেই, আমি এই জিনিসটা ক্লিয়ার করি। এটা হলো যে ধরেন টলারেন্সি আপনার লাগবে, মত প্রকাশের স্বাধীনতা আপনার লাগবে। 5 তারিখের পরে আপনি তো আর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টিক কায়দায় আপনি তো এটা করতে পারবেন না, আপনার তো মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এখন একটা মত প্রকাশের স্বাধীনতা পাওয়ার অধিকার যে সফট আওয়ামী লীগার বা আওয়ামী লীগের পুরা সময়ে যে ধরেন পোস্ট দিছে যে তার ছোট ছেলে কোরআন শরীফ পইরা সারাদিন সারা রাত খালি হাসিনার জন্য দোয়া করে, এখন তার ছেলে পোস্ট দিচ্ছে 5 তারিখের পরে সে নাকি খালেদা জিয়ার জন্য দোয়া করে। তো এখন ওই লোকের কি মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত? এই আর এটা ভ্যালিড কোশ্চেন। এখন এটা সমাধান আপনি কিভাবে করবেন? বেশিরভাগ লিবারাল ডেমোক্রেসি বা গণতন্ত্র মানা লোক বলবে সে যাই হোক তার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যাবে না। কিন্তু এখানে বিখ্যাত সমাজবিজ্ঞানী থিওরিশিয়ান ফ্রাঙ্ক ফুরেদির একটা বই আছে অন টলারেন্সি। টলারেন্সির ক্ষেত্রে আমাদের এই ধরনের ঘটনার ক্ষেত্রে যখন অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ঘটে যায়, তখন একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, টলারেন্সি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যার একটা মোরাল ডিফেন্স আছে। ওই 15 বছর কি ওর মোরাল ডিফেন্স ছিল? মোটেই না। জাহেদ ভাইয়ের ছিল, আমার ছিল।
এখন 15 বছর সে চুরিজারির মধ্যে ছিল, হ্যাঁ, নানা রকম আয়োজনের মধ্যে ছিল, এখন আইসা সে জাতির বিবেক হবে, এখন আইসা বলবে যে আমার কণ্ঠস্বর রোধ করলে তো মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। তার মানে এখন সে এখানে হাজির হবে বেসিক্যালি আওয়ামী লীগের ব্যাপারে বা ফ্যাসিস্টিক যে এস্টাবলিশমেন্ট সেটাকে নর্মালাইজ করার জন্য, লজিক সাপ্লাই করার জন্য বুদ্ধিজীবিতা করবে, কিন্তু এটা করার অধিকার তার থাকা উচিত না, বিকজ অফ মত প্রকাশের স্বাধীনতার সাথে সবসময় ওই মোরাল এজেন্সি যেটা, এটার একটা সম্পর্ক আছে। ফলে 15 বছরের মধ্যে দিয়ে, 15 বছরের নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যে তার মোরাল এজেন্সি অলরেডি হারাইছে ইন পার্সন, তাকে এই রকম স্পর্শকাতর সময়ে, যেটাকে আমরা ট্রানজিশনাল পিরিয়ড বলতেছি, তার মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার মধ্য দিয়ে আপনি যদি তাকে স্পেস দেন, তখন যেটা হবে ডেফিনেটলি যে আপনি যেটা বললেন এই সমস্যাটা তৈরি হবে। এই জন্য তাকে আগে রিকনসিলেশন করতে হবে। কারণ হইলো সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল, এখন যদি সে বিএনপি জামাত হওয়ার চেষ্টা করে জাতির সর্বনাশ হয়ে যাবে, তাহলে চরিত্রওয়ালা কোনো লোক দাঁড়াবে না মানুষ সমাজে। এই যে এটাই হলো সমাজের যে লিকুইডিটি, এই তরল স্বভাব, এইটা যেটা করছে এটা সমাজের সমস্ত জায়গায় কলুষিত করছে। এইভাবেই প্রশাসনে আওয়ামী লীগ বিএনপি জামাত হয়ে ঢুকে যাবে। হ্যাঁ, ফলে এই জন্য পজিশনিং, এই জন্য ডু নট লাই টু ইউর সেলফ, নিজের সাথে মিথ্যা বলতে হয় না। আপনার সমাজে যতক্ষণ না পর্যন্ত এই পজিশনওয়ালা লোক থাকবে না এবং তার ভিন্ন পজিশনকে আপনি অনার করবেন না, রেসপেক্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসি ফাংশনাল হবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রাজাউল করিম রনি, রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, ইদানিং কেউ কেউ বলার চেষ্টা করছেন জামাত ইসলামী ক্ষমতা আসলে ভারতে বিজেপি শক্তিশালী হবে, এর মধ্যে আপনিও আছেন। জি, কাজে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। বিজেপি যখন ভারতের ক্ষমতা আসে তখন বাংলাদেশের ক্ষমতা বিএনপি ছিল না, জামাতও ছিল না, ছিল আওয়ামী লীগ। আরেকটি বিষয়, ভারতের রাজনীতির দিকে তাকিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে সাজাতে হবে। ভারতের রিয়াকশন কি হবে জামায়াতের ব্যাপারে আমার যে অবস্থান, সেটার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। জামায়াতের ব্যাপারে আমার অবস্থানের জায়গাটা খুব সিম্পল, সেটা হচ্ছে আমি বিজেপিকে যেমন কঠোরভাবে অপছন্দ করি, আমি ঠিক একই কারণে জামায়াতকেও করি। একই কারণে আমি ট্রাম্পকে অপছন্দ করি, আমি ভিক্টর অরবানকে অপছন্দ করি, আমি ম্যারিন লাপেনকে অপছন্দ করি। এরা প্রত্যেকে আইডেন্টিটি পলিটিক্স করেন। সিম্পল। পশ্চিমে একসময় রাইটিস্ট পলিটিক্স বলতে আসলে ইকোনমিক রাইটিজম বোঝাতো, যে আপনি অনেক বেশি লিবারেল, স্টেট ইনভলভমেন্ট কমাবেন। লেফটিস্ট বোঝাইতে হলে যে না, স্টেট অনেক বেশি ইনভলভ থাকবে, ওয়েলফেয়ার বাড়াবা, ট্যাক্স বাড়বে। এটাই ওয়েস্টে এখন যে ঘটনা, যে ফেনোমেনন, সেটা আমাদের এখানে দীর্ঘদিন থেকেই আছে। সেটা হলো এখন আইডেন্টিটি বেসড রাইটিস্ট পলিটিক্স তৈরি হয়েছে। সো আমি ব্যক্তিগতভাবে এটার খুবই স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের আইডেন্টিটি পলিটিক্স যখন তৈরি হয়, সেগুলোর রিয়াকশানেও আরও যা যা আসতে থাকে, সেটা একটা দেশকে তার সংকটের মধ্যে ফেলে দেয়। এমনকি এটা একটা সিভিল ওয়ার ট্রিগার করতে পারে। হাউ টু স্টার্ট আ সিভিল ওয়ার অ্যান্ড হাউ টু স্টপ ইট, বারবার লেখা একটা বই, খুব বিখ্যাত, যেখানে তিনি রাইটলি আইডেন্টিটি পলিটিক্সকেই দায়ী করছেন, যেটা একটা সিভিল ওয়ার ট্রিগার করতে পারে এমন আমেরিকার মতো দেশে পর্যন্ত। সো আমার অবস্থান কিন্তু ওই কারণে, সেই কারণে এটা শুধু জামায়াত না, অল দ্য পলিটিক্স যেগুলো ধর্মের নামে অথবা জাতির নামে, আমি বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধেও খুব কঠোরভাবে লিখেছি, কারণ এটাও অন্য কিছু মানুষকে আদার করে দেয়। খেয়াল করবেন, আপনি যখন বাঙালি বলছেন, সমতলে বা আমাদের পাহাড়ে ট্রাইবস আছে, আমাদের উর্দুভাষী মানুষ আছে যারা এখন বাংলাদেশের নাগরিক, আপনি ওদেরকে বাদ দিচ্ছেন কিন্তু। সো এই জিনিসটা কখনো, এই যে ধরুন আপনি যখন মুক্তিযুদ্ধের সময় আপনি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আপনি যখন বীর বাঙালিকে অস্ত্র ধরতে বলছেন, এই ভূমিতে, এই ভূখণ্ডে যারা বাঙালি ছিল না, তারা দেখছে একটা বাঙালির রাষ্ট্র তৈরি হচ্ছে, তার কাছে কেমন লাগতে পারে। আমরা এই জায়গাগুলো থেকে কোনোদিন এভাবে পয়েন্ট অফ ভিউ দেখার চেষ্টা করি নাই।
এটা হলো সবচেয়ে বড় কথা। হাওয়ার্ড জিন তার একটা বিখ্যাত লেকচারে বলছেন, এই যে আমেরিকা যখন স্বাধীন হয়ে উঠছে তখন ইন্ডিয়ানদের অবস্থা কি ছিল। ব্রিটিশরা যখন ছিল ইন্ডিয়ানদের জন্য একটা প্রিজার্ভ এলাকা ছিল, কিন্তু আমেরিকা যখন স্বাধীন হয়ে গেল ওই এলাকাটাও শেষ হয়ে গেল। সো ইন্ডিয়ানদের জায়গা থেকে আপনি যদি দেখেন আমেরিকার স্বাধীনতা, সেটা একটা ভিন্ন পার্সপেক্টিভ আছে। সো আমার পয়েন্ট ছিল সেটা। আর আমি এমনি রাজনৈতিকভাবে যেটা বলার চেষ্টা করছি, আমি যে কেউ এখন সাজেস্ট করবো, আপনারা যে কেউ চেষ্টা করবেন, এনডিটিভি একটা নিউজ করেছে এবং সেটা নিয়ে একজন সো কল্ড এক্সপার্টকে এনেছে, জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যে গজওয়াতুল হিন্দের কথা বলছেন সেটার ইম্প্যাক্ট নিয়ে। তারা বলছে বাংলাদেশের মানে আমাদের বর্ডারের ওই পাশে মুসলিমরা রেডি হচ্ছে একটা ধর্মযুদ্ধ করার জন্য। এটা কার মুখ দিয়ে এসছে? জামাতের দ্বিতীয় প্রধান ব্যক্তি এবং জনশ্রুতি আছে, আমি নিশ্চিত নই যে তিনিই সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল মানুষ, তিনি প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা। তিনি সবচেয়ে পাওয়ারফুল না দলে, দ্বিতীয় যেটা বলেন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা জনশ্রুতি বলছি, আমি নিশ্চিত নই। মানে বিজেপি কি চায় আসলে দেখাতে, খেয়াল করবেন, আমরা জামাতকে সরিয়ে রাখি। 5 আগস্ট পরবর্তী সময়ে ভারতের ক্যাম্পেইন কি ছিল? বাংলাদেশের এই গণ অভ্যুত্থান করেছে ইসলামিস্টরা, ফার রাইট ইসলামিস্টরা করেছে। ডক্টর ইউনুস আসলে ইসলামিস্টদের, উনি না থাকলে আমাদেরকে অনেক আগে আরো খবর হয়ে যেত। যেমন মাহফুজ আলম, হিজবুত তাহরির, আপনি কথাটা বিনা সিক্রি যে কয়েকশো বার বলেছে ওদের বিভিন্ন প্রোগ্রামে, আপনি মেলাতে পারবেন। তার মানেটা হচ্ছে তারা এটা কেন করতে চাইছে? এটা দুটো লাভ আছে, তার ইন্টারন্যাশনাল একটা লাভ আছে, ডোমেস্টিক একটা লাভ আছে। মানে বিজেপি যে হিন্দুত্ববাদী রাজনীতি করে তার তো একটা শত্রু তৈরি করতে। বিজেপি একটা ফ্যাসিস্ট দল, শেখ হাসিনা রানী যেটা বলছেন অনেকদিন থেকে বলছেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট মাফিয়া ছিলেন। তো ফ্যাসিস্টের অনেকগুলো চরিত্রের মধ্যে যেমন একটা সেভিয়ার লাগে, 56 ইঞ্চি বুকের ছাতির মোদি আছে, কিন্তু তার একটা থ্রেট লাগে। সেভিয়ার কেন লাগে? আপনার একটা থ্রেট আছে, থ্রেটকে মুসলিমস। সো আপনার দেশের ভেতরের মুসলিম আছে বা আদার রিলিজিয়াস, ওরা কিন্তু খ্রিস্টান বা এমনকি ওদের হিন্দু ধর্মের সামনে রাখে পাকিস্তান। এদিকে এখন এই বর্ডারেও মুসলিম জঙ্গিবাদ বা মুসলিম এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং শুধু সেটা না, জামায়াতে ইসলামী এখনো প্রকাশ্যে বলেনি, ও কিন্তু শরিয়া শাসনের কথা বলছে। জামায়াতে ইসলামের একাধিক নেতা আমার সাথে বসে বিভিন্ন টক শোতে শরিয়া শাসন, এবং আমি তাদের সাথে এই ব্যাপারে জানতে চেয়েছি। একটা শরিয়া বেসড স্টেট তৈরি হবে ভারতের বর্ডারে মুসলিমদের, এটা ভয় বা এই জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের সাথে অনেকগুলো তাদের রাজ্যের বর্ডার আছে। মুদ্রার একটা পিঠ আছে, সেটা একটু আলোকপাত করি। আপনি নিশ্চয়ই জানা আছে যে 2014 নির্বাচনে ভারতের সুজাতা সিং ঢাকা এসেছিলেন। উনি তখন পররাষ্ট্র সচিব। ওই নির্বাচনে বিএনপি ও জামাত বয়কট করে, জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে মতামত দিয়েছিলেন দলটির প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদকে নির্বাচনে আনতেই ঢাকায় পাঠানো হয়েছিল মূলত সুজাতা সিংকে। আর তখন দিল্লিতে ক্ষমতা কে? কংগ্রেস। আপনি নিশ্চয়ই এও জানেন যে কংগ্রেস যখন পরাজিত হলো আর মোদি ক্ষমতা আসলো, তখন বিএনপির মধ্যে আমরা উল্লাস দেখেছি, মিষ্টি খাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। তখন বিএনপি নেতারা মনে করেছিলেন কংগ্রেস যেহেতু আওয়ামী লীগের ঘনিষ্ঠতর আর বিজেপি যেহেতু কংগ্রেসের বিরোধী, তাহলে বিজেপি আসলে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে যাবে, আগের মতো আর দিল্লির সমর্থন আওয়ামী লীগ পাবে না। 2014 থেকে 2024 পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেষ পর্যন্ত যে চিত্রটা দেখলাম, হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কংগ্রেস এবং বিজেপির মধ্যে পার্থক্য নেই। এখন আপনি বলছেন যে জামাত ক্ষমতা আসলে বিজেপি শক্তিশালী হবে, সবকিছু এলোমেলো হয়ে গেল না? না, হয়নি। আমি একটু ব্যাখ্যা দিই। 14 সালে বিজেপি ক্ষমতায় আসার পর যখন নির্বাচন হয়ে গেল, বিএনপির এটা একদমই একটা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল আমি মনে করি। কারণ শেখ হাসিনা দিনের শেষে যদি সিদ্ধান্ত নেন যে এই ক্ষমতায় থাকুক, তাকে আমি যে কোনো কিছু দিয়ে দেব, দিয়ে ক্ষমতা, এতে আমার ট্রেড অফটা কি করছেন? আমাকে ক্ষমতায় রাখুন, দেশের আর যা যা প্রয়োজন হয় সব আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এ দেশের 12টা বেজে যাক, আই ডোন্ট কেয়ার। আমরা তো আসলে এই যে দ্বিতীয় স্বাধীনতা একটা কথা বলি না, কেন বলি? আমি মনে করি এটা শুধুমাত্র শেখ হাসিনার যে দল, ওরা কিন্তু বাংলাদেশকে একটা কলোনি বানিয়েছিল। সেইখান থেকে কলোনির সব মানে স্বভাবটা কি, সে টাকা এখান থেকে অন্য জায়গায় তার দেশে নিয়ে যায়। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ ওদের দেশ এটা ছিল না, সে এখানে কলোনি বানিয়ে এই টাকা নিয়ে গেছে। এবং আমাদের ফরেন পলিসি বলে কিছু ছিল না, এক্সক্লুসিভলি একটা ইন্ডিয়ান ডিপেন্ডেন্ট ছিল। সো আমরা সবকিছু মিলে স্বাধীনতার কথা বলি। সো এটার মাধ্যমে টিকে গেছেন, সেই কারণে ভারত করলো কি স্ট্যাটাস কোটা রেখেছে, কারণ তার তো সমস্যা হচ্ছে না, সে তাকে সবকিছু দিচ্ছে। এখন তো নতুন সিচুয়েশন, বিএনপি ক্ষমতায় আসতে পারে, জামাত ক্ষমতায় আসতে পারে, বা এম্পাওয়ার্ড হয়ে উঠতে পারে। যখন এম্পাওয়ার্ড হয়ে উঠবে, এখন সে রাজনীতির হিসাব করে। এবং আমি একটা কাট অফ ডেট বলি, প্রায়ই বলছি, এটা 26 সালের মার্চ এপ্রিল পর্যন্ত, এটা খুবই জরুরি। তার জন্য পশ্চিমবঙ্গ মোদির একটা ইগো হয়ে দাঁড়িয়েছে। আমাদের গত নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে, তখন কোভিড ছিল, মোদি কোভিড প্রোটোকল ভেঙে 19 বার সমাবেশ করেছে, প্রচুর সমালোচনা হয়েছে। এবং তার পোস্টার বয় দুইজনে, ওনার পরে অমিত শাহ আর যোগী আদিত্যনাথ 2 মাসের মতো পশ্চিমবঙ্গে বসেছিলেন, কিন্তু ডাহা ফেল করেছেন। ফলে
এই যে সামনে নির্বাচনটা আছে, বিধানসভা নির্বাচন, তার আগ পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস ক্যাম্পেইন চলবে। এটা শুধু এখানে না, অন্যান্য জায়গায়ও এটা কাজ করবে। সেই কারণে আমি মনে করছি বাংলাদেশ একটা শুধু ইসলামী দল না যে শরিয়া শাসনের কথা বলে, যে এখন গাজওয়াতুল হিন্দের আলাপ তুলছে অসাধারণভাবে তাদের ন্যারেটিভ। এই যে বললাম এনডিটিভি যে কেউ দেখুক, ওরা এই ন্যারেটিভ অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছে। এতে তাদের সোসাইটিতে যে পোলারাইজেশন তারা চায়, মুসলমান মোদিকে কি মনে করে না করে তার কিছু আসে যায় না। সে চায় প্রতিটা ফ্যাসিস্ট দল কি চায়, সাম পার্সেন্টেজ অফ ভোট। আমরা তো মনে করছি কেউ কেউ যে মোদি কি মনে করে না করে সেটা আমাদের ভাবতে হবে। না, আমি মনে করি না, আমি একেবারেই মনে করি না। আমি জাস্ট বলছি এই রাজনীতি যে তারা করছেন, সেই রাজনীতি যে তারা করছেন এর মাধ্যমে তারা ওখানে একটা এখন আবার মাথা ব্যথা আছে। আমি কোনোভাবেই চাই না ভারতের বিজেপি ক্ষমতায় থাকে। আমি কংগ্রেসকে পছন্দ করছি তা বলছি না। দুটো দলের মধ্যে অন্তত তুলনামূলকভাবে আমি যদি মনে করি এই একই কথা, ভারতে আবার যতদিন আইডেন্টিটি হিন্দুত্ববাদী রাজনীতি থাকবে, এদিকে আবার একটা পাল্টা ইসলাম পন্থার রাজনীতি মাথা চাড়া দেওয়ার সুযোগ, ভাইস ভার্সা। সেজন্য আমাদের এত বড় প্রতিবেশীটাও একটা লিবারেল গণতান্ত্রিক, ওখানে একটা ফ্যাসিস্ট দল ক্ষমতায় থাকুক আমি চাই না। আমরা অনেকে হয়তো জানি না, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আরএসএস এর ভাবাদর্শ, ওর তো মাদার অর্গানাইজেশন আরএসএস, তার পলিটিক্যাল উইং আরএসএস, মুসোলিনি ফ্যাসিস্ট পার্টি তৈরি করার পর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে, ওর ঘোষিত অবস্থান এটা। তো আমরা চাইবো যে আমাদের এখানে তাদের এই জায়গাটা তা না থাকুক, তাতে আমাদেরও ভালো ওদেরও ভালো, ব্যাপারটা এরকম আর কি। রেজাউল করিম রনি, ভারত কি ভাববে, ভারত কি মনে করবে, এসব বিষয়ে মাথায় রেখে কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি পলিসি নির্ধারিত হবে? ভারতের সন্তুষ্টি অসন্তুষ্টিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করবে। দিনের আলোর মতো একটা স্পষ্ট যে 5 আগস্টের এদেশে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটে নাই, ভারতের আধিপত্যবাদেরও পতন ঘটেছে। ডক্টর জাহিদ এই টকশোতে অনেকবার এই ভারতের যে আধিপত্যবাদটা বারবার ব্যাখ্যা করেছেন এখানে, এবং এখন যেটা ব্যাখ্যা করলেন সেটা আপনি কিছুটা হলে মানতে হবে। কেউ যদি বিরোধী হয় তবুও তাকে মানতে হবে। আমার প্রশ্নটা যেটা সেটা হলো আপনার কাছে, যে আমরা জানি ভারত যে অবস্থায় রয়েছে এখন, ভারতের নিজের প্রয়োজনেই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। ডক্টর জাহিদ পশ্চিমবঙ্গের কথা বললেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে কিন্তু বিজেপির অবস্থা এখন আরো খারাপ হয়েছে, শুধু বাংলাদেশের ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং বাংলাদেশের লোকজন পশ্চিমবঙ্গে না যাওয়ার কারণে। এখন যখন এই প্রশ্ন তোলা হয়, সেটা ডক্টর জাহিদ অনেক সময় তোলেন যে ভারতের বিষয়। এখন আমার প্রশ্ন হলো, ভারতের রাজনীতি দেখে আমাদের দেশের রাজনীতি নির্ধারিত হবে কিনা? সরাসরি উত্তর হইল না, হবে না। আমি একটা বই পড়তেছি, এটা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, আমার হাতে আছে, ফর এ জাস্ট রিপাবলিক, দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেট। ইন্ডিয়া রাষ্ট্রটা গঠিত হয়েছে একটা কলোনিয়াল লিগেসির মধ্যে দিয়ে। এখানে পার্থ চ্যাটার্জি, বিখ্যাত সমাজবিজ্ঞানী, কলম্বিয়া ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর, এখানের সাথে কতগুলি বিষয় বাংলাদেশের মিল আছে। তো ইন্ডিয়ার যে কলোনিয়াল লিগেসি, সেই লিগেসির মধ্য দিয়ে ইন্ডিয়া কোনোদিনও একটা আপনার তার যে ফেডারেল চরিত্র নিয়ে যেরকম একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেইটা না করে সে মানে শুরুর থেকে এখানে আপনার ওই কংগ্রেস এবং মুসলিম লীগের যে ঝগড়া, তার মধ্যে দিয়ে সে যে আইডেন্টি পলিটিক্স শুরু করছে, ওই জায়গা থেকে সে আজও বের হইতে পারেনি। 75 বছর হয়ে গেছে তার। না হওয়ার মধ্য দিয়ে আপনার আত্মহত্যার রেট বলেন, তারপরে হলো ক্ষুধা দারিদ্রতার রেট বলেন, সেদিক থেকে কিন্তু ভারত খুবই লজ্জাজনক অবস্থায় আছে। পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ তারা বলতে পারে। এই ইদানিং আপনি গণতন্ত্রের কথা বললেন, তো যারা জাহিদেরা প্রায় বলেন, সেটা হলো তাদের মিডিয়ার কি অবস্থা, দিন দিন নিচে নামছে। রাইট, নিচে নামছে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন শুধু না, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোপাগান্ডা ইন্ডাস্ট্রি তারা ডেভেলপ করছে, মানে আপনার কারখানা লেভেলের। যাই হোক, সেদিক থেকে ফলে ইন্ডিয়া এবং আপনার গত কয়েক বছর ধরে, আমি ধরেন শিবশঙ্কর মেনন থেকে এখন পর্যন্ত যদি আপনি ফলো করেন তাদের ফরেন পলিসি, ইটস ডিক্লাইনিং গ্লোবালি, নট অনলি বাংলাদেশ। আপনি যেটা বললেন যে শুধু কি তারা 5 তারিখে বাংলাদেশে পরাজিত হয়েছে, মালদ্বীপ, নেপাল, মানে পৃথিবীর অন্য কোথাও বাদ দেন আপনি, পাকিস্তান, কোন জায়গায় ভারত সুইটেবল অবস্থানে আছে, কেন নাই সুইটেবল অবস্থানে, এটা বোঝার জন্য আপনাকে একটা জায়গায় আমি দৃষ্টি আকর্ষণ করব দর্শকদেরকে। বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, আরএসএস এর এই মুহূর্তে প্রাণভোমরা আপনার রাম মাধব, তার একটা বই আছে, হিন্দুত্ববাদী প্যারাডাইম। এই জাহিদ ভাই বললো না, মিশন বেঙ্গল নামে তাদের একটা বড় প্রজেক্ট আছে, অনেক দিনের প্রজেক্ট, এটা নিয়ে অনেক বই পুস্তকও আছে। বেঙ্গল জয় যদি না করতে পারে
বিজেপি, তাহলে তার যে হিন্দুত্ববাদী প্যারাডাইম, হিন্দুত্ববাদকে তারা শুধু তার আইডেন্টি পলিটিক্স আকারে দেখে না। রাম মাধবের থিসিস এরকম 800 পাতার বই, হ্যাঁ আমি এটা মনোযোগ দিয়ে পড়তেছি। তারা যেটা দেখতেছে, আমরা যেমন বলি না 5 তারিখের পরে আমাদের একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, আমরা একটা নতুন চ্যাপ্টার ওপেন করেছি, আগের রাজনীতি আর চলবে না, নতুন সোশ্যাল কন্ট্রাক্টে প্রবেশ করেছি, সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা বলি না। ওরাও ওদের হিন্দুত্ববাদী এই যে রাজনীতিটা, এই মোদির এই উত্থানের মধ্য দিয়ে তারা গোটা রিজিয়নটাকে একটা হিন্দুত্ববাদী প্যারাডাইমে শিফট আকারে দেখে, এবং এইটা তারা গ্রেটার সাউথ এশিয়াতে এটা এস্টাবলিশ করতে চায়। কোনো দেশ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে নিরাপদ না, কোনো দেশ শুধু না। আমি যখন গত বছর আমেরিকায় গেলাম, আমি নিউ ইয়র্ক টাইমস একটা পত্রিকা কিনছি প্লেনে ওঠার আগে, তার প্রথম পাতা উল্টে দেখে একটা বড় আর্টিকেল লেখা, যেটাতে হিন্দুত্ববাদ ইজ গ্লোবাল থ্রেট, নিউ ইয়র্ক টাইমসের পুরা পাতা জুড়া। তার কারণ দেখবেন যে এই কানাডাতে এবং অন্যান্য জায়গায় সে কিন্তু গুপ্ত হত্যা চালাচ্ছে। হ্যাঁ, তো ফলে হিন্দুত্ববাদী তার যে মিশন, এই যে বলতেছে হিন্দুত্ববাদী প্যারাডাইম আকারে তারা এটা একটা সিভিলাইজেশন আকারে চিন্তা করে, এবং এটা ইম্পোজ করার জন্য তার কোনো গুপ্ত হত্যা, তারপরে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো হীন কাজ হ্যাঁ করাটাকে সে গৌরবের বিষয় মনে করে। বাংলাদেশ 5 তারিখে ডেফিনেটলি ইউ আর রাইট, এখানে ভারতেরও পরাজয় হয়েছে, কিন্তু পরাজয় হওয়ার পর এখন যেটা আমরা দেখতেছি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি, এখানে কে ভারত বিরোধী এটা বোঝা আমাদের জন্য একটা কঠিন ব্যাপার হয়ে গেছে। এক দল আরেক দলকে বলতেছে যে তুই ভারতের দালাল, তুই রয়ের এজেন্ট। হ্যাঁ, তো এই যে আপনার একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের তো বুঝতে হবে নাগরিক আকারে আসলে কে ভারত বিরোধী, আসলে কি ভারত ক্রাইটেরিয়াটা কি হবে আমাদের বোঝা দরকার। তো কারণ আমরা তো এই লেভেলিং, এই যে হাইপ, এই যে মিস ইনফরমেশন, হ্যাঁ এটার মধ্যে দিয়ে তো অনেক সময় আপনার কি বলবো যে লোক আসলেই ভারত বিরোধী তাকে আপনি বলতেছেন রয়ের এজেন্ট, আর যে লোক আসলে এজেন্ডা নিয়ে নামছে তাকে আপনি মহান ভারত বিরোধী মনে করতে পারেন। ফলে এইটা পরিষ্কার করাটা জরুরি। পরিষ্কার করার জন্য আমি ভেরি সিম্পল একটা জায়গা থেকে দুইটা জায়গা থেকে দেখার চেষ্টা করবো। একটা হলো এই যে হিন্দুত্ববাদী প্যারাডাইম, এই প্যারাডাইমকে সহযোগিতা করতেছে কোন ধরনের রাজনীতি, কোন ধরনের ন্যারেশন, কোন ধরনের বয়ান, এটা একটা। আরেকটা হলো রিয়েলি কোন বাংলাদেশটা আসলে ইন্ডিয়ার জন্য থ্রেট। এখানে আর ভারতপন্থী বা ভারতের মুখাপেক্ষে রাজনীতি সম্ভব না, চলবে না। সেটার জন্য আমাদের প্রথমে দরকার এই জায়গাতে বের হওয়ার জন্য, যেটা বলবো ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত অবস্থান দরকার, জাতীয় অবস্থান দরকার, জাতীয় নীতি দরকার। এটা আমি অনেকদিন থেকে বলতেছি। তাহলে একদল আরেক দলকে বলতে পারবে না, দোষারোপ করতে পারবে। আমাদের কমন একটা জাতিগত অবস্থান দরকার। 54 বছরের সম্পর্ক, ভারত বাংলার সম্পর্ক, পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেই প্রতারণার ইতিহাস আপনি পর্যালোচনা করে আপনি একটা কিতাবুল মুকাদ্দাস তৈরি করেন। তারপরে যেই ক্ষমতায় আসবে আপনি এটা ভারতের সাথে ধরাই দিন যে বাবা তোমার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং আমার হইলে এটা, আসো ব্যবসা করি, আসো বাণিজ্য বাড়াই, আসো রুগী লেনদেন বাড়াই, সবই বাড়াবো, সবই করবো, কিন্তু তোমার ব্যাপারে আমার আন্ডারস্ট্যান্ডিং এটা, সেটা হাওয়াই না, এটা হলো এই পর্যালোচনা, এই নদীর ইতিহাস এটা বলে, বাণিজ্য ঘাটতির ইতিহাস এটা বলে, আমার এই জিনিস লাগবে, সম্পর্ক ডেফিনেটলি লাগবে। এটা গেল একটা। আরেকটা হলো তাহলে এই 5 তারিখের পরে ভারত বিরোধী হিসেবে আমরা কাদের বুঝবো? যারা এখানে ভারতের জন্য প্রধান থ্রেট কি? একটা স্টেবল বাংলাদেশ। স্টেবল বাংলাদেশ হইলে কি হয়? স্টেবল বাংলাদেশ হইলে তার যে আইডেন্টিটি পলিটিক্স, যেটার মধ্যে দিয়ে সে তার জনগোষ্ঠীকে ভাগ করার মধ্য দিয়ে শাসন করে, এইটা সুযোগ থাকে না। একটা ছোট্ট লিবারাল ডেমোক্রেসির মধ্য দিয়ে একটা দেশ যদি দাঁড়ায় যায়, তাহলে অন্যান্য জাতিগোষ্ঠী যারা ভারতে তারা মুক্তিগামী জনগোষ্ঠী, তাদের জন্য একটা এক্সাম্পল হয়। এটাই সবচেয়ে বড় থ্রেট ভারতের জন্য। ফলে ভারত বিরোধী রাজনীতি যদি আপনি মিন করেন, আপনি যে দলই হয়ে থাকেন, আপনাকে একটা গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আয়োজন যে করবে, এজেন্ডা নিয়ে যে নামবে, সেই ভারত বিরোধী রাজনীতি করে। এর বাইরে বাকি সব বাকু আছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি
ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী এবং আমলা, আরো বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরা সবাই গুম, খুন, অর্থ পাচার সহ নানা অপরাধে জড়িত। তাদের একটি বড় অংশ এখন কলকাতায় বসবাস করছেন, তাদের সঙ্গে রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। বাংলাদেশের একটি দৈনিক এই নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে, নিশ্চয়ই আপনার দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায় ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো, যেটা আইবি নামে পরিচিত, বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা, আমলা এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 734 জনের একটি ডাটাবেস তৈরি করেছে। এতে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট, টেলিফোন নম্বর রয়েছে। এর মানে হলো ভারতে বসে ফেসিস্টরা বাংলাদেশের বিরুদ্ধে যে তৎপরতা চালাচ্ছে তা ভালোভাবেই ভারত জানে। এর মানে এর আগে তো এ খবর আপনারা দেখেছেন যে কলকাতা আওয়ামী লীগের অফিস হয়েছে, বিবিসি জানিয়েছিল এই খবরটা, এবং ভারতের গোয়েন্দাদেরকে জানিয়েই অফিস নেওয়া হয়েছে, এটাও বিবিসি উল্লেখ করেছিল। ভারতের কোনো রাজ্যে তার দল শক্তিশালী হলো কি হলো না সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমাদের প্রশ্নটা হলো যে গণহত্যাকারী হাসিনা আওয়ামী লীগের পালিয়ে যাওয়া খুনিদের আশ্রয় দেওয়ার ব্যাপারে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো বিরোধ নেই, এ বিষয়ে তারা একমত। আর সেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের রাজনীতির অভ্যন্তরীণ বিষয় হওয়া কেন হবে? এই যে হিন্দুত্ববাদীদের আসলে চাওয়াটা কি? আমরা একটা সময়, আমার মনে আছে হাসিনার সময় আমরা খুব শোরগোল করেছিলাম, যদিও সরকার শোরগোল করে না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। নেপাল শোরগোল করেছে। অখণ্ড ভারতের মানচিত্র তারা তাদের নতুন পার্লামেন্টে যখন দিয়েছিল, তাদের মুখ্যমন্ত্রীরা টুইট করেছে। এটা এরকম না যেটা এমনি এমনি, পরে অজুহাত যেটা অশোকের সময়কার সাম্রাজ্য দেখানো হচ্ছে। নেপাল ওয়াজ ভেরি টাফ অন দ্যাট। বাংলাদেশের পক্ষ থেকে কিছু হয়নি, তখন কিছুই বলেনি। একটা জিনিস যোগ করি, আরএসএস এর প্রধান মোহন ভাগবত ফর্মালি অখণ্ড ভারতের পরিকল্পনা পেশ করেছেন বছর 2-3 আগে, আমাদের অনেকেরই চোখে পড়েছে নিশ্চয়ই সেটা। তারা কিন্তু এই বিষয়টা গোপনও করছে না, একেবারেই না। এবং খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। মানে ধরুন, মানে অখণ্ড ভারত যদি হয়, একটা ঝুঁকি তাদের আছে, সেটা হলো এতে তো মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে, ভোটে তো ঝামেলা হবে। এটার একটা সুন্দর সমাধান তাদের ওই প্ল্যানে আছে। মুসলমানদের ভোটাধিকার ছাড়া আর সব নাগরিক অধিকার থাকবে সে অখণ্ড ভারতে। সুন্দর সমাধান করে ফেলেছেন কিন্তু তারা। তো এইরকম আলাপ একটা প্রতিষ্ঠিত সংগঠন করছে, যেটার পলিটিক্যাল উইং এখন ক্ষমতায় আছে, এটা মনে করতে হবে। আরেকটা জিনিস রনি যেটা বলছেন, আমি একটা উদাহরণ দিই সাথে, এটা সাপোর্ট করবে। একটা লিবারাল ডেমোক্রেটিক দেশ একটা ফ্যাসিস্ট বা একটা অন্য ফর্মের অথরিটেরিয়ান দেশ পছন্দ করে না। তার একটা খুব ক্লিয়ার উদাহরণ হচ্ছে রাশিয়া, ইউক্রেন। তার এত বড় বর্ডারে ইউক্রেন যখন ডেমোক্রেটিক হিসাবে গ্রো করছে, সে যখন ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয়ে উঠছে, এটা তার ভাল লাগবে না, কারণ এই জিনিসগুলো পরবর্তী তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আসলে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে। সো সে কখনো এগুলো পছন্দ করবে না। আর পাল্টা উল্টো দিকে একটা আনস্টেবল এবং এক্সট্রিমিস্ট যদি হয়, ও নিজে তো এক্সট্রিমিস্ট, সো তার উল্টো একটা এক্সট্রিমিজম যত মাথা চাড়া দিবে সে তত প্রাসঙ্গিক হয়ে ওঠে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ভাইস ভার্সা বলছি, এটা ভারতের ওইটা থাকাও আমাদের জন্য ক্ষতি। এই জন্য আমি কিন্তু ওই যে বলছিলাম, আমার চাওয়া আছে, আমি যেমন আমি প্রচুর সমালোচিত হই এখানে, আমি প্রচুর সমালোচিত এবং গালি খেয়েছি ভারতের ভিউয়ারদের কাছ থেকে, কারণ আমি খুব টাফ ভাবে বিজেপির রাজনীতির বিরোধী আছি, খুবই টাফ ভাবে আছি। তো আপনার ইউটিউব চ্যানেল তো ভারত দেখায় না? না, ওটা নিষিদ্ধ, ওটা একদম ফর্মালি নিষিদ্ধ। একেবারে আমি অফিসিয়াল মেইল পেয়েছি, সরকারের কমপ্লেইনের কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওই কারণ আসলে, কারণ আমি আবারও বলছি, যখন ভারতে দেখা যাবে হিন্দুত্ববাদ মাথা চাড়া দিচ্ছে, সেখানে মুসলিমরা টর্চার্ড হচ্ছে, তার ন্যূনতম নাগরিক অধিকার থাকছে না, এই পাড়ের মুসলিমদের মধ্যে এই ধরনের চিন্তা জাগবে। এগুলো ঘটে আসলে পৃথিবীতে। যে সারা পৃথিবীতে এখন রাইট উইং যে উত্থান হচ্ছে, এটা ঝুঁকি কেন, এটা সিভিল ওয়ার ট্রিগার করে আসলে। আপনি যখন একটা গ্রুপ অফ পিপলকে আপনি টার্গেট করে তাকে আপনি র্যাডিকালাইজ করতে থাকেন, তখন আরেকটা গ্রুপ থ্রেটেন্ড ফিল করে, সে তখন তার একটা আইডেন্টিটি পলিটিক্স তৈরি করে, সেটাকে কমব্যাট করতে চায়। ফলে দুটো গ্রুপের মধ্যে আর অন্য আলোচনা, ওয়েলফেয়ারের আলোচনা টোনা থাকে না। তখন মনে হচ্ছে যে এ আমার থ্রেট, ও মনে করছে ও আমার থ্রেট। তখন এই পরিস্থিতিটি আসলে আলটিমেটলি সংকট তৈরি করে। এই হচ্ছে মূল জায়গা। সো এই কারণে বলছি যে ভারতের ওখানকার অভ্যন্তরীণ রাজনীতি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করে, এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিকেও তারা এখন, যেহেতু আমাদের এখন রাজনীতি আছে, আগে তো রাজনীতি ছিল না, শেখ হাসিনা তার কৃতদাসের মতো ছিলেন, বাংলাদেশ কার্যত ভারতের একটা কলোনি ছিল। অনেকে ভুল করে বলেন যে অঙ্গরাজ্য হয়েছে, আরে বাবা, অঙ্গরাজ্য হলে অনেক ভালো হইতো, অনেক সুযোগ সুবিধা থাকে। ও আমি তখন ভারত, আমার তখন অনেক কিছু চাওয়ার আছে। দিল্লিতে আপনি তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে কাবেরী নদীর পানি নিয়ে ঝামেলা টামেলা হয়ে পরে রায়ে দুই পক্ষ কত সুন্দর সমাধান হয়েছে না। আমাদের তিস্তা ঝুলে থাকতো, গঙ্গা চুক্তি হয়েছে, আমরা পানি পাই, আমরা রাজ্য হলে গেলে সব হইতো। তো এটা ভুল পারসেপশন অনেকের।
আমরা কলোনি ছিলাম, ওর জাস্ট এখান থেকে সম্পদ নিয়ে তার জায়গায় চলে গেছে। সো শেখ হাসিনা ছিল এই কারণে। এখন যেহেতু রাজনীতি এসছে, আমাদের রাজনীতি ফিরে এসছে, এই রাজনীতি এখন আলটিমেটলি ভারতের সাথে কেমন হবে কি হবে সেগুলো আসলে প্রভাবিত হবে। জেনারেলি আমরা চাইবো না, কিন্তু এগুলো হবে না তা না। আরেকটা কথা একটু যোগ করে রাখি, ভারতের সাথে আসলে একটা ইন্টারাকশন আমাদের যেতে হবে। মালদ্বীপসের উদাহরণ আমরা খুব দিয়েছি, আপনার এখানে দিয়েছি, ইন্ডিয়া আউট দিয়ে জিতে গেছে রীতিমতো। শেষ পর্যন্ত কি ভারত পুরো ইগনোর্ড হয়েছে ওখানে? তো হচ্ছে না। ভারতের সাথে মারাত্মক শত্রুতার পরিস্থিতি তৈরি হয়েছিল, ওদের ট্যুরিজম থেকে শুরু করে সবকিছু নিয়ে। শেষ পর্যন্ত এক ধরনের রিকনসিলিয়েশন এবং আন্ডারস্ট্যান্ডিং, এটা ইম্পর্টেন্ট, এটা তো হতেই হবে। আমি সেই কথাটাই বলছি, সেটা মর্যাদার ভিত্তিতে একদম। ইভেন আমি আরো ছাড় দিয়ে কথা বলি, ইন্টারন্যাশনাল পলিটিক্সের অবজারভেন্ট হিসাবে যদি বলি, যে ইভেন একটা ছোট দেশ হিসাবে যদি খানিকটা ছাড়ও আমাদের দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হতেও পারে, দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু আপনি স্লেভ আর মাস্টারের সম্পর্ক করবেন, সেটা হতে পারে না। তো আমাদের ওইগুলো করব। তো এখন আপনি যে কথাটা বলছেন যে ভারত তো আসলে এই আওয়ামী লীগের যে ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, সে এখনো চাইছে বাংলাদেশের অভ্যন্তরে তার যে প্রভাব আছে সেটা আওয়ামী লীগের মাধ্যমে কোনো না কোনো ফর্মে বা কিছু নিউসেন্স ভ্যালু তৈরি করে রাখা। বিশেষ করে এটা খুব জরুরি যে সামনে আমাদের যে পরিস্থিতি আছে, আমাদের মধ্যে সলিডারিটির অভাব হয়েছে। আমরা পরস্পরের বিরুদ্ধে ডিভাইসিভ কথাবার্তা বলছি শুধু না, আমরা এখন কর্মকাণ্ড করতে শুরু করেছি। তাই যদি হয়ে থাকে সে চেষ্টা করবে ওগুলোর মাধ্যমে করতে। বটম লাইন, আগেও বলেছি, বহুবার বলেছি, এই আলাপটা হয়েছে। এমনকি ট্রাম্পের বন্ধু ছিলেন উনি নাকি, এখন ভারতের 12টা বাজাচ্ছে ট্রাম্প। মানে কোথায় তার ফেইলিয়ার নাই। এখনো তারা যা করছেন, এখনো আমি মনে করি তারা ভুল পথে হাঁটছেন। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু কোনো না কোনো ফর্মে তাদের সাথে আসলে আমাদের, তাদের যে ইন্টেলিজেন্সিয়া আছে, তাদের যে সিভিল সোসাইটি আছে, তাদের যে নাগরিকরা আছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়িয়ে ভারতের এই ব্যাপারগুলো ধরতে হবে। এখনো তারা যা করছেন আমি মনে করি খুবই ভুল পথে আছেন। কিন্তু নিশ্চিতভাবেই আমাদের উচিত হবে তারা যাতে বাংলাদেশ পলিসির দিক থেকে বাংলাদেশকে একটা স্টেট হিসাবে চিন্তা করা, বাংলাদেশের জনগণকে মানুষ হিসাবে চিন্তা করা, তার সাথে পিপল টু পিপল রিলেশনশিপের চিন্তা করেন, সেটা করতে হবে এবং আমাদেরও চেষ্টা করতে হবে। কিন্তু সংকটটা অন্য জায়গায়, আপনি যেটা বলেন সবই সত্য এবং 100% সত্য। কিন্তু সংকটটা হলো যখন আমরা আমাদের রাজনীতিকে ভারতের রাজনীতির সঙ্গে তুল্যমূল্য বিচার করে বা ওই দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেই, তখন প্রশ্ন ওঠে তাহলে কি আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিজেরা সিদ্ধান্ত নিতে পারবো না? দুটো প্রশ্ন। আমরা ভারতের দিকে কিন্তু পলিসিগত আওয়াজ করতে হবে, কিছু করার নেই। ভারতে দেখেন তুলনামূলকভাবে আমরা অনেক ছোট, কিন্তু বাংলাদেশ নিয়ে তার পলিসি নেগেটিভ হতে পারে, কিন্তু সে কিন্তু এটা ঘোষণা করে যে বাংলাদেশের লোকজন টার্মাইট সব খাইয়ে ফেলতেছে, ওকে আমার রোধ করতে হবে। আমাদের রাজনৈতিক দলেরা কিন্তু ঘোষণা করে না, ওটা না করুক, কিন্তু আমি বলছি ভারতের পলিসি, ভারত সম্পর্কে আমাদের পলিসি কি এটা কিন্তু বলতে হবে। এই যে বললাম, এবং যে কথাটা রনি বললেন, আসলে এইটা সব দলেরই হয়তো এখন একত্রিত ভাবে হলো না। বিএনপি, জামাত, এনসিপি এক জায়গায় আসলো না, একসাথে ঘোষণা করলো না, যেটা রনির প্রস্তাব ছিলেন। কিন্তু সে নিজে তো ঘোষণা করবে যে ভারত সম্পর্কে আমার একদম। আমি রনি যেটা বলছেন এটা খুবই মানে ভালো চিন্তা, এটা হলে সবচেয়ে ভালো, ন্যাশনের জন্য গুড, ভালো হতো। আপনি তো ছবি তুললেন একসাথে যখন সংকটে বললেন, সবাই তো আপনাকে সমর্থন দিল। এবং ভারত যখন ফরেন পলিসির কথা আলাপ করে, ভারত বাংলাদেশ প্রশ্নে আসলে আমি একটু এটা ডিটেইলে আলোচনার জায়গা। বাংলাদেশ প্রশ্নে বরং হয়তো আমরা দেখেছি কংগ্রেস একত্র হয়েছে। ভারতের অন্য ফরেন পলিসিগুলোর ক্ষেত্রে কিন্তু কংগ্রেস পুরোপুরি পাশে দাঁড়ায় না, পুরোপুরি পাশে দাঁড়ায় না, ওখানে সমালোচনা থাকে। ইভেন প্যালেস্টাইন ইস্যুতে দুই রকম কথা। সোনিয়া গান্ধী তো হ্যাঁ, আসলে যেটা হয়েছে ঘুরে ফিরে ওদের ওই যে সেই আদি যে ব্যক্তিগত সম্পর্ক, এগুলো খুবই স্টুপিড কথাবার্তা। মানে কেউ যদি মনে করে আমার সাথে আগে খাতির ছিল বলে একটা স্টেট এরিয়া আমরা করব, এগুলো ভালো কথা না, কিন্তু এটা হয়েছে। মানে বাংলাদেশের ভবিষ্যতের কোন সরকার শেখ হাসিনার 10% হইতে পারবে না ভারত প্রশ্নে 10% পারলেও তার রাজনীতি থাকবে না। রাইট। রনি, আপনি নিশ্চয়ই আরেকটি খবর দেখেছেন, দুইজন লেফটেন্যান্ট জেনারেল যারা বহিষ্কৃত, মুজিবুর রহমান এবং আকবর হোসেন, এখন সপরিবারে ভারতে অবস্থান করছেন। বলা যায় তারা মোদী সরকারের আশ্রয়ে রয়েছে। এছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তারা অনেকে ভারতে অবস্থান করছেন। তাদের কাছে রাষ্ট্রের অনেক গোপন তথ্য রয়েছে এবং তাদের পদের কারণে থাকাটাই স্বাভাবিক। এদের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভারত এখন শুধু তাদের আশ্রয়দাতা নয়, বলা যায় তাদের অভিভাবক। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন এই দুই জেনারেল পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আমাদের জাতীয় নিরাপত্তার জন্য রীতিমতো হুমকি। আপনি কি বলবেন? এই দুইজনকে আর সেনা বা অন্য পরিচয় যেটা, সেই পরিচয়ের আলোকে এখন আর দেখবার সুযোগ নাই। তারাও মানে এটা ধরেন সেনা লীগ বা পুলিশ লীগ হিসাবে দেখলেই ভালো, মানে আওয়ামী লীগের সাথে মিলাই দেখতে হবে। তো ডেফিনেটলি আপনি যে কনসার্ন ব্যক্ত করেছেন এটা আছে। আমি জাস্ট এখানে একটা আলোচনা করি। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রটা যে দাঁড়ায় নাই, এটা দাঁড়ায় নাই অনেকগুলো কারণে। তার গুরুত্বপূর্ণ কারণ হলো ভারতের ব্যাপারে আমাদের এখানে যে পারসেপশন ডেভেলপ করা হয়েছে, এইটা হলো এন্টি স্টেট
রাইট। বিকজ অফ আমি এখানে বহুবার আলোচনা করছি আপনার সাথে, স্টেট অফ এক্সেপশন, আমি যে একটা আলাদা রাষ্ট্র, এটা কেন, এটা এনিমি পারসেপশনের উপর বেস করা হয়। আমি তারপরে সবার সাথে যুদ্ধ শুরু করব তা না। এবং আমার এই যে বন্ধু রাষ্ট্র বইলা যে কনসেপ্টটা আমদানি করা হয়েছে, এটার মধ্যে দিয়ে বাংলাদেশকে কোনোদিনও দাঁড় করাইতে দেওয়া হয়নি। পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, তাইলে আমি আলাদা হইতাম না। রাষ্ট্র সেলফ ফাংশন করে, এটা আপনার স্মিথিয়ান আইডিয়া, পরে আগামবেন এলাবোরেট করছে। এটা আমি যে এক্সেপশন, আমি যে আলাদা, এটা এনিমি পারসেপশনের উপর ভিত্তিতে ঠিক হয়। ফলে ভারত আমার শত্রু এই কথাটা বললাম মনে করো ভারত বিরোধী, নো, ভারত আমার শত্রু এটা ঘোষণা দিয়া তারপর আমি ব্যবসা বাড়াবো, বাণিজ্য বাড়াবো, সম্পর্ক বাড়াবো, আমি যত পারি যে মর্যাদার ভিতরে ডিল যত পারি বাড়াবো। ফলে এই জন্য ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স আমাদের এটা চেঞ্জ করতে হবে। এটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করে গেছি, সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা কিভাবে একটা পোলের অংশ হইতে পারি সেই চিন্তা করার সময় আমাদের এখনো যদি আমরা ভারতের, আপনি যেটা বললেন, ভারতের দিকে তাকাইয়া আমরা আমাদের পলিসি ঠিক করি, সেখানে আমরা কিভাবে ফাংশন করব। ফলে এই জন্য আমি মনে করি ভারত প্রশ্নে আমাদের যে জাতিগত ঐক্য যেটা দেখা গেল এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এটা কন্টিনিউ করার একটা সুবর্ণ সুযোগ ছিল। আপনি এখনই 54 বছরের ইতিহাস আছে, আমাদের পর্যালোচনা আছে, আমাদের শুধু ইকোলজিক্যাল যে ক্ষতি করছে ভারত উত্তর অঞ্চল মিলায়, ইকোলজিক্যাল যে ক্ষতি, এইটা একটা মানবতা বিরোধী অপরাধ। নিঃসন্দেহে আপনি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবেন এটার জন্য, এটা কোনোভাবেই করতে পারেন। আমাদের নদী পানিগুলো নিয়ে যা করছে সে, অন্য ইস্যুগুলো বাদিয়ে দিলাম। এবং এত ছোট্ট একটা দেশ, এটা আপনার জিডিপি 3 নাম্বার জিডিপি অর্জনকারী দেশ হয়ে গেছিল আপনার ভারতের জন্য। এটা বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, তার মানে লুটপাটের লেভেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এভাবে লুট করে নাই, ভারত আমাদের এখানে যেভাবে লুট করছে গত 15 বছরে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লিগেসি ওরা বহন করে কলোনিয়াল স্টেট হিসাবে, সেটাকে ওরা ছাড়াই গেছে। এইটা একটা গেল। ভারতকে এইভাবে মোকাবেলা করার জন্য স্টেটের জায়গা থেকে আমাদের চিন্তা করতে পারতে হবে, এবং এখানে একটা আমাদের জাতিগত ঐক্য লাগবে। দলীয় মারামারি ঝগড়াঝাটির মত দ্বিমত থাকুক, কিন্তু একটা জাতিগত ঐক্য লাগবে। এটা একটা। আরেকটা হলো এখানে আপনি যেটা বললেন সিকিউরিটি থ্রেটের ক্ষেত্রে আমরা একটা জায়গা মিস করে যাচ্ছি সম্ভবত, সেটা আমি একটু বলি। ভারত আশা করে কি যে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যক্রম কেউ করবে না, ভারত বিরোধী কোনো সশস্ত্র গ্রুপ কেউ কিছু দাঁড়াবে না, তাই না? তাহলে আমরা একটা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছি, তাকে আমরা একটা জঙ্গি আমাদের জন্য থ্রেট হিসেবে চিন্তা করি। সেই সংগঠনটাকে, সেই সংগঠনের নেতাকর্মীদের আপনি নিজে পালতেছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, এবং তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে, এবং তারা এখানে ট্রেনিং নিতেছে, এখানে হামলা মামলার হুমকি দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি কিভাবে আশা করেন যে আমার এখানকার লোকজন আপনার সিকিউরিটি রক্ষার ক্ষেত্রে আন্তরিক হবে? আপনি আমার শত্রুকে ধরেন, উলফা ভারতের কাছে যা, আওয়ামী লীগ আমার কাছে তা না। তো আপনি আশা করেন যে আমি উলফার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবো? অবশ্যই করব, আপনার সিকিউরিটি দেখা আমার দায়িত্ব। এই জন্য আমি অনেক আগে 10 বছর আগে বলছিলাম যে ভারতের সিকিউরিটিটা অনেকখানি বাংলাদেশের উপর নির্ভর করে, কারণ আমরা তো ভারতের পেটের মধ্যে আছি, আমাদের সমস্যার কিছু নেই, নতুন করে সমস্যা যা হওয়ার ভারতের হবে। তো সেক্ষেত্রে এখন আপনি আমাদের চিহ্নিত শত্রু শুধু না, আমাদের সিকিউরিটি থ্রেট না শুধু, আমরা গণহত্যার একটা গণহত্যাকারী, এবং আবার তারা কোনো না কোনোভাবে এম্পাওয়ার হলে আবার একটা গণহত্যার ঝুঁকির মধ্যে আমাদের পুরো নেশন আছে যে দলটার কারণে। সেই দলটাকে আপনি পরিপুষ্ট করতেছেন ওইখানে রাইখা, হ্যাঁ, দুধ কলা দিয়ে পুষতেছেন, আর আপনি আশা করেন আপনার প্রতিবেশী দেশ হিসাবে, বন্ধু রাষ্ট্র হিসাবে আপনার সিকিউরিটি রক্ষার জন্য আমি সতর্ক থাকব, সচেতন থাকব, সচেষ্ট থাকব। এই আশাটা কত বড় অন্যায় আশা, কত বড় দূর আশা। এইটা আমার মনে হয় যে আমাদের ফরেন পলিসি দিক থেকে স্ট্রংলি ইন্ডিয়াকে ডিল করা উচিত, যে তুমি তোমার সিকিউরিটির প্রয়োজন নেই, আওয়ামী লীগের ব্যাপারে একটা দ্রুত সিদ্ধান্ত নাও। তুমি আবার নতুন নতুন লোক পালতেছো কেন, নতুন নতুন লোক নিয়ে যাচ্ছ কেন? পুরানোর সমস্যা, হাসিনা বিকাম আ গ্লোবাল বার্ডেন, তুমি তাড়াতাড়ি অন্য কোনো ডাস্টবিনে ফেলাও, না হলে তোমার সিকিউরিটি আমি রক্ষা করতে চাই, আমি আন্তরিক বাংলাদেশ হিসাবে, কিন্তু সেই আন্তরিকতা প্রমাণ তোমাকে দিতে হবে আওয়ামী লীগের ব্যাপারে একটা আন্তরিক স্টেপ নেওয়ার মধ্য দিয়ে। না হলে আপনি উলফার উদাহরণ দেন যে নিষিদ্ধ সংগঠন তো আমার তো হাতের কন্ট্রোলে থাকবে না, তোমার ব্যাপারে যদি কেউ কিছু শুরু করে দেয়, আমি তো সবকিছু কন্ট্রোল করতে পারি না, আমার তো অনেক ব্যাপারে আপনার ঘাটতি আছে, আমার ওরকম তোমার মতো বিশাল স্টেট না। ফলে তোমার দিক থেকে তুমি এই আন্তরিকতাটা দেখাও আওয়ামী লীগ এবং হাসিনার ব্যাপারে, আমরা তোমার সিকিউরিটির ব্যাপারে দায়িত্ব নিচ্ছি, যে তোমার সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটি নষ্ট হয় এরকম কোনো কিছু আমরা করব না। সেটা আমি মনে করি এই মুহূর্তে খুব জোরে সোরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে ডিক্লেয়ার করা উচিত। রেজাউল করিম রনি এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদের এই মূল্যবান আলোচনায় আমাদের দর্শকরা নিঃসন্দেহে সমৃদ্ধ হবে। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।